হাইকোর্ট কমিটির সিদ্ধান্তে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে নবম ও একাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু হয়েছে। হাই পাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে নবম ও একাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপের জেরে দীর্ঘদিন ধরে রাজ্যে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। যদিও কিছুদিন পূর্বে হাই পাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু করা হয়েছে। তবে করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার ফলে হাই পাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে সোমবার থেকে নবম ও একাদশ শ্রেণীর পঠন-পাঠনও শুরু করা হয়েছে। তবে এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক। এদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়গুলিতে দেখা যায় নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মুখে মাস্ক লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে এসেছে। দীর্ঘদিন পর বিদ্যালয় খোলায় খুশি ছাত্রছাত্রীরাও। তবে সকল ছাত্রছাত্রী প্রতিদিন বিদ্যালয়ে আসতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রেখে কোন ছাত্রছাত্রীরা কোন দিন বিদ্যালয়ে আসবে তা বিদ্যালয় থেকে ঠিক করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে বিভিন্ন বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু করা হয়েছে। আজকে অনেকদিন বাদে স্কুলে আসছো এবং কি পদ্ধতি করা হয়েছে তোমাদের ক্লাসের জন্য? আজকে অনেকদিন বাদে স্কুলে আসার পর অনেক ভালো লাগছে। অনলাইন ক্লাস থেকে আমাদের এই ক্লাস যে প্র্যাকটিক্যালি ক্লাস যে করা হচ্ছে খুব ভালো লাগছে। সাধারণত আজকে স্কুলে আসার পর স্যার দিদিমণিরা আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা কীভাবে বসবো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বসবো বা রোটেশনাল ওয়াইজ, যেমন প্রথম ব্যাচ 1 থেকে 23 অবধি সোম, বুধ, শুক্র এবং তারপরে যে 23 থেকে 45 পর্যন্ত মঙ্গল, বৃহস্পতি, শনি আমরা এভাবে ভাগ করে আসছি। আমি ক্লাস 9-এর স্টুডেন্ট সংঘমিত্রা দেব, মহারানী তুলসীবতী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমরা এতদিন বাড়িতে লকডাউনের মধ্যে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে বাড়িতে থেকে আমরা ক্লাস করেছি। অনলাইনের মধ্যে তো সবাই ক্লাস করার সুযোগ হয়নি, এমন অনেকজন আছে যারা অনলাইনের মধ্যে মোবাইলে ক্লাস করতে পারেনি, তো অনেকজন আছে যারা ক্লাস করতে পেরেছে। আমরা ঠিক করে আমাদের পড়াশোনাও হয়নি, কিন্তু স্কুলে এসে আজকে আমাদের খুব ভালো লাগছে। আমরা খুব সুন্দর করে আমরা ক্লাসও করেছি, প্রেয়ারও অ্যাটেন্ড করেছি। তারপরে স্যার ম্যাম তারা আমাদেরকে রোটেশন ওয়াইজ দিয়ে দিয়েছে, রোটেশন ওয়াইজ আমরা কি করব সব কিছু বুঝিয়ে দিয়েছে। তো স্কুলে এসে আমাদের খুব ভালো লেগেছে এবং আবার আমরা ক্লাস এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আবার ব্যাক টু স্কুল করতে পেরেছি। তারপরে খুব সুন্দর করে ক্লাসও হচ্ছে আমাদের। সবাই মাস্ক এবং সবাই সোশ্যাল ডিস্ট্যান্সিং, সবাই মাস্ক ইউজ করছে, স্যানিটাইজার ইউজ করছে, সব কিছু মেনটেন করছে, সব প্রিকশনসও মেনটেন করছে। আমি টিচার ইনচার্জ এই স্কুলে। আজ যে স্টুডেন্টরা এসছে 9 এবং বিশেষ করে 11-এ, আজকে প্রথম দিন স্টুডেন্ট আসার পর আমরা ওদেরকে ওদের রোস্টারটা জানিয়ে দিয়েছি, সপ্তাহে কোন কোন দিন ওরা আসবে। আমরা মনে করুন 11-এর ছেলেদেরকে সপ্তাহে 3 দিন আসতে বলেছি আর মেয়েদেরকেও সপ্তাহে 3 দিন আসতে বলেছি। 11-এর সেটা আর্টসের ক্ষেত্র আর সায়েন্সের ক্ষেত্রে। কমার্সের স্টুডেন্ট কম আছে, তাই ওদেরকে এই পোস্টারে নাই, তারা যেহেতু স্টুডেন্ট কম তারা সপ্তাহে 6 দিন নিয়ে আসবে। তো এর মধ্যে আমাদের আর একটু ব্যাপার আছে যে আজকে তো প্রথম দিন, ওদের আজকে আমরা কিছু ক্লাস করিয়ে আর রোস্টারটা দিয়ে ছেড়ে দেবো। নেক্সট ডে থেকে রীতিমতো একটা যে প্রায় 9-10 মাস স্কুল বন্ধ থাকার পর আজকে আমরা শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা স্কুল চালু করেছি। ক্লাস 9 এবং ক্লাস 11 আমাদের স্কুলে প্রায় 583 জন ছাত্রী আছে। তার মধ্যে আমাদের আজকে 199 স্কুলে এসছে। আমাদের একদম প্রথম থেকেই সিস্টেমেটিক্যালি আমরা থার্মাল স্ক্যানিং করে আমরা যে আপনার স্যানিটাইজ করে প্রত্যেক স্টুডেন্টকে আমরা এগুলি হ্যান্ড ওয়াশ করে আমরা রুমে নিয়েছি প্রেয়ারে পড়ে। তারপর সিস্টেমেটিক্যালি আমাদের স্কুল চলছে। ছাত্রীরা খুব উপকৃত হবে, আশা করি আমরা সিস্টেমেটিক্যালি স্কুল চালাচ্ছি। এদিকে রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি উদয়পুরেও দীর্ঘ 2 মাস স্কুল বন্ধ থাকার পর আজ পুনরায় নবম শ্রেণী, একাদশ শ্রেণীর স্কুল খোলার পর ছাত্রছাত্রীদের মনে স্বস্তির নিঃশ্বাস আসলো। এ করোনা মহামারীতে যেমন সাধারণ জনগণের ক্ষতি হয়েছে, তেমনি স্কুল পড়ুয়াদের বেশি পরিমাণে ক্ষতি হয়েছে। এই বিষয়ে শিক্ষা দপ্তর বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে শিক্ষা প্রদান করলেও অনেক ছাত্রছাত্রীদের শিক্ষা নিতে
অনেক কষ্টকর হয়ে উঠেছিল। করোনা মহামারী এখনও শেষ হয়নি, এখনও ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ জনগণ থেকে স্কুল পড়ুয়াদের। তারপরেও শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সোমবার 28 ডিসেম্বর তারিখ স্কুল খোলার ব্যবস্থা করেছেন শিক্ষা দপ্তর। এরপরও শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের নির্দেশিকা পালন করে ছাত্রছাত্রীদের সামাজিক দূরত্ব মেনে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করা যেন হয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধির সামনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ছাত্রছাত্রীরা স্কুলে ঢোকার আগে তাদের মুখে মাস্ক আছে কিনা এটা চেক করেন, এমনকি সবাইকে স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানিং করে স্কুলে প্রবেশ করতে দেন। এমনকি সব ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বেঞ্চে বসার জন্য। স্কুল ছুটি হওয়ার পর পুরো ক্লাসরুম স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা হয়। শিক্ষক কিরিট বিক্রম ইনস্টিটিউশন আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘদিন মহামারী করোনার ফলে বিদ্যালয় বন্ধ ছিল, প্রায় 9 মাস। শিক্ষা দপ্তরের, ত্রিপুরা রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে আজ 28 ডিসেম্বর থেকে 9 এবং 11 ক্লাস শুরু হয়েছে। তার আগে 7 ডিসেম্বর থেকে 10 এবং 12 ক্লাস শুরু হয়েছিল। আজকে ক্লাস 9 উপস্থিতির হার বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 113, উপস্থিত হয়েছে 33 জন। আর 11 ছাত্র সংখ্যা 201, উপস্থিত হয়েছে 55 জন। আমি আজকের এই উপস্থিতিকে আশাব্যঞ্জক বলবো, কারণ দীর্ঘদিন বন্ধ থাকা বলে ছাত্রদের মধ্যে একটা স্কুলের না আসার যে মানসিকতা তৈরি হয়েছিল, সে অনুযায়ী উপস্থিতি যথেষ্ট সন্তোষজনক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার খয়েরপুর পল্লী মঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পশ্চিম জেলাভিত্তিক যুব উৎসব। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠতা বর্মন। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, রাষ্ট্রের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিংবা অন্য কোনো মন্ত্রী দপ্তরে তৈরি হয় না, রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি হয় স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে যুবক যুবতীরা রয়েছে। যুবক যুবতীদের চোখে রাষ্ট্রের ভবিষ্যৎ দেখা যায়। সোমবার পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসবে আলোচনা করতে গিয়ে এই কথাই বলেন উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠতা বর্মন। তিনি আরো বলেন, বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা অনেক বেশি অ্যাডভান্স। বর্তমানে আত্মনির্ভর ভারতের কথা বলা হয়। এই আত্মনির্ভর ভারত শুরু হয় সাংস্কৃতিক সচেতন নিয়ে। যুবক যুবতীরা যখন নিজের সংস্কৃতির প্রতি সম্মান জানাবে, সচেতন হবে, তবে আত্মনির্ভর ভারত বড় পদক্ষেপ হবে। বিগত দিনে বিদেশ থেকে যুব আইকন নিয়ে আসা হতো, তা ভারতের দরকার নেই। ভারতের যুব আইকন হিসেবে স্বামী বিবেকানন্দ আর ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন। এদিন খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব। সেখানে উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠতা বর্মন ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলা জেলা সভাপতি সহ অন্যান্যরা। উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠতা বর্মন প্রদীপ প্রজ্বলন করে জেলা ভিত্তিক যুব উৎসবের সূচনা করেন। এদিন জেলা ভিত্তিক যুব উৎসবের যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সবসময় আসতে চেষ্টা করি, কারণ আমার সবসময় একটা কথা মনে পড়ে। সেই কথাটা বলেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আমরা একবার একটা ট্রেনিং ক্যাম্প করছিলাম বিজিবি থেকে গুয়াহাটিতে, তখন আমারও বয়স কম। উনি আমাদেরকে বলেছিলেন, একটা গল্প বলেছিলেন। উনি বললেন আমাদেরকে, একদিন নাকি ওনার কাছে একজন খুব বিশিষ্ট সাংবাদিক এসেছিলেন, এসে জিজ্ঞাসা করেছিলেন, বাজপেয়ীজি আপনি তো কবি, বহুদিন রাজনীতিতে আছেন, এখন আপনি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বলুন এই রাষ্ট্রের ভবিষ্যৎ কি। উনি আমাদেরকে বললেন, উনি নাকি জবাব দিয়েছেন, বলে রাষ্ট্রের ভবিষ্যৎ যদি দেখতে চাও, প্রাইম মিনিস্টার অফিসে তৈরি হয় না, সেটা কোনো মন্ত্রী অফিসে তৈরি হয় না। রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি হয় স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, যেখানে যুবক যুবতীরা আছে সেখানেই তৈরি হচ্ছে রাষ্ট্রের ভবিষ্যৎ। এবং তাদের চোখে দেখা যায় রাষ্ট্রের ভবিষ্যৎ।
সেটা প্রাইম মিনিস্টারের অফিসে তৈরি হয় না। তাই যখনই আমি সুযোগ পাই আমি আসি স্কুলে, বিশেষ করে ইয়াং জেনারেশনের সঙ্গে কথা বলার জন্য, দেখার জন্য আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এবং দেখে আমার ভালো লাগে আজকে ছাত্রছাত্রীরা অনেক বেশি অবের, অনেক বেশি সচেতন আমাদের থেকে। আজকে ইন্টারনেট আছে, টিভি আছে, সোশ্যাল নেটওয়ার্কিং আছে, এটা আমাদের সময় ছিল না। তারপরও আমরা যখন আত্মনির্ভর ভারতের কথা বলি, অনেকজনে ভাবে আমরা কলকারখানা, বড় বড় ফ্যাক্টরি, গাড়ি, অ্যাটম বম, হাওয়াই জাহাজের কথা বলছি, কিন্তু আত্মনির্ভর ভারত শুরু হয় কি দিয়ে? সাংস্কৃতিক সচেতনতা দিয়ে। মানুষ যখন বা যুবক যুবতীরা যখন নিজের সংস্কৃতির প্রতি সম্মান দেবে, সচেতন হবে, সেটাই প্রত্যক্ষ পদক্ষেপ আত্মনির্ভর ভারতের প্রতি। বিগত দিনে আমি কারো সমালোচনা করতে চাই না, আমি দেখেছি একটা প্রবণতা ছিল ত্রিপুরা রাজ্যে, কিউবার থেকে ইউথ আইকন, রাশিয়ার থেকে ইউথ আইকন, চায়নার থেকে ইউথ আইকন, ল্যাটিন আমেরিকার থেকে ইউথ আইকন, সেটা অবাস্তব, সেটা অবাস্তব। ভারতবর্ষে যেখানে স্বামী বিবেকানন্দ আছেন সেখানে ইউথ আইকন দরকার নেই, আমাদের নিজের ইউথ আইকন আছে। ত্রিপুরা রাজ্যে মহারাজা বীর বিক্রম ছিলেন, উনি একজন ইউথ আইকন। সুতরাং কিউবা থেকে নিয়ে এসে মূর্তি স্থাপন করা, চীনের কোনো নেতার মূর্তি স্থাপন করা ইউথ আইকন হিসাবে, সেটা ভারতবর্ষের দরকার নেই। যে পার্টি থেকে আমি আসি, সে পার্টির প্রথম মূল আইডিওলজি হলো সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। আমরা বলতে পারি রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদ শুরু হয় যখন আমরা নিজের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে পারি। আর আমরা সংস্কৃতি আমরা বলি আমাদের ভাষায়, বা সংস্কৃতিও বলি সংস্কৃতি। সংস্কৃতিগুলো কোনো ইংরেজি অর্থ নেই। ইংলিশে বলতে গেলে আমরা কি বলবো? কালচার। কালচার শব্দ ছোট শব্দ, কালচার শব্দ আসে ওই ল্যাটিন শব্দ কাল্ট থেকে, ফলোইং। আর সংস্কৃতি আসে মূল্যবোধ থেকে। দুটা দুই জিনিস। যেমন ধর্মকে অনুবাদ করা যায় না, ধর্মকে অনুবাদ করতে গেলে আমরা কি বলবো ইংলিশে? রিলিজিয়ন। রিলিজিয়ন কিন্তু ধর্ম না। ধর্ম শব্দই আছে, যে মূল্যবোধ দিয়ে মনটাকে ধারণ করে সেটাই ধর্ম। সংস্কৃতি এরকম একটা শব্দ যার ইংলিশ অনুবাদ করা যায় না। সংস্কৃতি হলো ভারতের যে মূল্যবোধ, ভারতের চিন্তাধারা, ভারতীয় ওয়ে অফ লাইফ, সেটাই ভারতের সংস্কৃতি। রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা পৌর নিগম 21টি পৌর সংস্থার নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত ও প্রশাসন বিভাগের বিরুদ্ধে সোমবার প্রতিবাদ মিছিল সংঘটিত করল সদর জেলা কংগ্রেস কমিটি। আগরতলা পৌর নিগম সহ 21টি পৌর সংস্থার নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত ও প্রশাসক নিয়োগের বিরুদ্ধে সোমবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সদর জেলা কংগ্রেস কমিটি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি সিটি সেন্টারের সংলগ্ন আগরতলা পৌর নিগমের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল পৌর নিগমের কার্যালয়ে গিয়ে পুর নিগমের প্রশাসক তথা পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। পরে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হরেকৃষ্ণ ভৌমিক এই দিনের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান। আমরা প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল যে আজকে 28 তারিখ, 28শে ডিসেম্বর আমাদের কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা বার্ষিকী। আপনারা সবাই জানেন কংগ্রেস সৃষ্টি হয়েছিল মানুষের জন্য। কংগ্রেস ভারতবর্ষের ক্ষমতা দখল করবার জন্য
বা পার্লামেন্টে সিট বাড়ানোর জন্য বা বিধানসভায় ক্ষমতা ধরার জন্য কংগ্রেস সৃষ্টি হয়নি। কংগ্রেস সৃষ্টি হয়েছিল মানুষের তাগিদে। সেই মানুষের তাগিদে মানুষের কাছে পৌঁছবার জন্য প্রদেশ কংগ্রেস এই দিনটিকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের দিনের কর্মসূচি আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে মানুষের জন্য কথা বলবো। সেই মানুষের জন্য কথাটা কি আপনারা জানেন, ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চতুর্দিকে সারা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের আন্দোলন করার অধিকার এবং মানুষের জীবন যাপন আজকে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সরকার এডিসি নির্বাচন এবং পৌরসভা নির্বাচনকে সাসপেন্ড করে দিয়েছে। যেখানে বিহারে নির্বাচন হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচন হচ্ছে, জম্মু কাশ্মীরের মতন জায়গায় নির্বাচন হচ্ছে, আর ত্রিপুরার এই বিজেপি সরকার করুণার দোহাই দিয়ে দুটি গণতান্ত্রিক স্ট্যাটুটারি বডি, দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে কোনো নির্বাচনী প্রতিনিধি চালানোর কথা ছিল, এডিসিকে প্রথম বন্ধ করেছে, এখন পৌরসভাকেও প্রশাসকের হাতে তুলে দিয়েছে। কংগ্রেস প্রথম থেকে বলে এসছে কংগ্রেস এই নির্বাচনগুলি অবিলম্বে চায়। কংগ্রেস প্রথম থেকে বলে এসছে এডিসি এবং পৌরসভার নির্বাচন অতি তাড়াতাড়ি ঘোষণা করতে হবে, কিন্তু বিজেপি সরকার নিজেদের জনগণের ভয়ের থেকে এগুলি করছে না। আমরা মনে করি কংগ্রেস অবিলম্বে ত্রিপুরাতে করোনার পরিস্থিতি যা হয়েছে সেই পরিস্থিতি সত্ত্বেও এর মধ্যে এডিসি নির্বাচন এবং পৌরসভার নির্বাচন করতে হবে। পৌরসভায় মানুষের আগরতলার নগর জীবনের মানুষের জীবন আর দুঃস্থির বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন এই গত আগরতলা পৌর পরিষদ যেটা কর্পোরেশন ছিল সেটা চালিয়েছে বামফ্রন্ট। 5 বছর ক্ষমতায় ছিল। গত 3 বছর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বামফ্রন্ট পৌরসভাকে, আগরতলা কর্পোরেশনকে তাদের উন্নয়নের কর্মধারাকে স্তব্ধ করে রেখেছিল। তারা কাজ করেনি, তারা বসে বসে 5 বছর পূর্ণ করেছে। সুতরাং এই দায়িত্ব বামফ্রন্টের যারা কমিশনার ছিল, বামফ্রন্টের যারা পরিচালক ছিল, তারাও কিন্তু পিছিয়ে যেতে পারে না। আমরা মনে করি এই মানুষের জীবনযাত্রার যে মান আজকে নেমে এসছে আগরতলা শহরে, বিজেপি যেমন দায়ী, এই বামফ্রন্টের যারা পুরানো কর্পোরেশনের যারা ছিল পদাধিকারী, যারা ম্যানেজমেন্টে ছিল, তারাও দায়ী। সেটার প্রতিবাদ হিসাবে এবং মানুষের আগরতলার মানুষের জনজীবন সুখে স্বাচ্ছন্দ্য করবার দাবিতে আজকে সদর জেলার পক্ষ থেকে আমাদের এই কংগ্রেসের তরফ থেকে এই ডেপুটেশন, আমরা এই ডেপুটেশন নিয়ে যাব যিনি আগরতলার বর্তমান পৌর কমিশনের কর্পোরেশনের যিনি প্রশাসক মাননীয় ডিএমের কাছে। আমরা সেখানে যাব, আমাদের প্রতিবাদপত্র তুলে দেব, আমাদের দাবি সনদ তুলে দেব এবং আগামী দিনে আমরা আগরতলা শহরের মানুষকে জানাতে চাই কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস এই দাবিগুলি যেগুলি এতদিন পর্যন্ত পূর্ণ না হচ্ছে তার জন্য যুদ্ধ আন্দোলন করে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্ঘটনাগ্রস্ত মেয়ের চিকিৎসা খরচ মেটাতে না পেরে দুর্ঘটনাস্থলে আত্মহত্যার চেষ্টা পিতার। ঘটনা কৈলাসহর সেন্ট্রাল রোডে। দুর্ঘটনাগ্রস্ত মেয়ের চিকিৎসার খরচ মেটাতে না পেরে মেয়ের দুর্ঘটনাস্থলেই আত্মহত্যার চেষ্টা পিতার। ঘটনা কৈলাসহর সেন্ট্রাল রোড এলাকায়। একই পুলিশ প্রশাসনের উপর অসহযোগিতার অভিযোগ তুলল অসহায় পিতা। ঘটনার সূত্রপাত গত 23 ডিসেম্বর দুপুরে। প্রতিদিনের মতো সুস্মিতা পাল যখন কৈলাসহর সেন্ট্রাল রোডে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিজ কাজে যোগ দেওয়ার জন্য রাস্তা পার হবে, তখনই সেন্ট্রাল রোড এলাকায় কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বাবলা শীলের মোটরসাইকেলের সাথে দুর্ঘটনাগ্রস্ত হয় সুস্মিতা। প্রথমে আরজিএম মহকুমা হাসপাতালে ও পরবর্তী সময় ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সুস্মিতাকে। সুস্মিতার বাড়ির চণ্ডীপুর ব্লকের অন্তর্গত জারুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছা মাত্রই যেন আকাশ ভেঙে পড়ে। পরিবারের উপর অত্যন্ত অসহায় ও দরিদ্র পরিবার নির্ভরশীল সুস্মিতার উপার্জনের উপর। এরই মধ্যে মেয়ের এই দুর্ঘটনার খবর পরিবারের অসহায় অবস্থায় ছুটে আসে ঊনকোটি জেলা হাসপাতালে। প্রথম দিন শিক্ষক বাবলাশীল হাসপাতালে গিয়ে সুস্মিতার সমস্ত চিকিৎসা ব্যয়ভার বহন করার দায়িত্ব নেয়। সেই অনুযায়ী প্রথম ও দ্বিতীয় দিন অর্থাৎ 23 ও 24 তারিখের চিকিৎসা ভার বহন করে শিক্ষক বাবলাশীল, কিন্তু গত 25 তারিখ থেকে হঠাৎ করে চিকিৎসা ভার বহন করা বন্ধ করে দেয় সুস্মিতার বাবা সুভাষ পাল। শিক্ষক বাবলাশীল সহ একাধিক জায়গায়
ছুটোছুটি করা হয়, কোনো ধরনের সাহায্যও পায়নি। এমনকি কৈলাসহর থানার ও অসহযোগিতার অভিযোগ তুলেছে অসহায় পিতা সুভাষ পাল। চোখের সামনে মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে অসহায় পিতা আজ মেয়ের দুর্ঘটনাস্থল সেন্ট্রাল রোডে এসে রাস্তায় গাড়ির নিচে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে কৈলাসহর থানায় খবর দিলে কৈলাসহর থানার পুলিশ এসে সুভাষ পালকে বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে যায়। তবে এখন দেখার বিষয় কৈলাসহর পুলিশ প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অসহায় পিতাকে ন্যায্য বিচার নাকি অসহায় পিতার চোখের সামনেই তরতাজা মেয়ের মৃত্যু মুখে পতিত হবে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলকে আটক করেছে। পয়সা নাই, গরিব মানুষ সবসময় আনি দিন মজুরি খাই। এই মাইয়াটারে দিছি নাসিরুল রুম, মায়না বেশি পায় না, অল্প পয়সা পায়। এটা দিয়া তাই হয় না, এখানে বাসা দিয়ে রাখছি। বাসা দিয়ে রাখতে 2টার সময় তাই ডিউটি আছে, দিনও 2টায় ডিউটি। একটা বাচ্চারা একটা সার্টিফিকেটের কাগজ আছে, এটা নিয়ে জমা দেওয়া লাগে। ওই জমা দিতে করে বাইকে বাড়ি মারিয়া তাই উড়িয়া 3 হাত দূরে ফেলাইছে, ফেলাইয়া 3টা দাঁত ভাঙছে, এখানে কপাল ফাটাইছে, এরপরে এই ফাটাইছে, ফাটানি পরে 60টা সেলাই লাগছে, ভিতরে 3টা সেলাই লাগছে। এরপরে তারা আইলো, আইয়া পরে একটা দেখাই দিল, বাইক যেটাই মারতে দেখাই দিল, তার সালানা কিতাব নিজে মালিক নাই। সালাইয়া বললো এই ফার্মেসিতে ওষুধ লাগে আমি দিয়া দিব। তখন এই নাসিরের রুমও মিলছে, মিলার পরে তারা কইছে ঠিক আছে কোম্পানি করে দিব। তারা গরিব মানুষ, তারা চিকিৎসা পয়সা দিয়া দিল। দেওয়ার পরে 2 দিন দিল, 3 দিনের দিন বন্ধ করে দিল, কোনো ওষুধ দেয় না। কী করবো আমরা গরিব মানুষ। তখন এইরকম করতে করতে আমি নাসিরও ফোন করছি, প্রদান করার পরে তারা গেছে, গিয়া বলছে ঠিক আছে আর একটা ফার্মেসি দেখাই যায়, ওইখান থেকে ওষুধ খাওয়া, রুগী সুস্থ করো, দেওয়ার পরে আমরা দেখুন। তখন আমি তারা সংজ্ঞা দিলাম আমার রুগীটা, আপনারা যেমনি করো রুগীটা বাঁচাই, নাহলে আমি বাবা অক্ষম চাইরা না পয়সা নাই, দিন কামাই করি খাই। তো এই ব্যাপারে আপনার মেয়ে যে দুর্ঘটনা ঘটছে, আপনি কি থানায় মামলা করছেন বা অভিযোগ করছেন? আজকে গিয়া থানার 4 দিন বাদ হয়ে আজকে গিয়া বাধ্য হয়েছি থানার মামলা করতে। তো আপনি এই রাস্তায় আজকে মানে ঘুমানোর মানে কি কারণ? তখন আমার মেয়ে মরছে, আমি মরতে বাধ্য হয়েছি। ওখানে পয়সা করি নাই, আর কি করবো, এই মূল্যে মাইয়া যেখানে অ্যাক্সিডেন্ট করছে এখানে তো করছে, আমি মরতে। আপনি পেশায় কি করেন আপনি? আমি কি দিন মজুরি করি। কয় ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে, 2টা মেয়ে। বাড়ি কোন জায়গায়? গারন্তলি 2 নম্বর ওয়ার্ড। আপনার মেয়ে কি ঊনকোটি নার্সিংহোমে কাজ করে? নার্সিংহোমে কাজ করে 3-4 মাস। কয় বছর? 20 বছর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে ভ্রাতৃত্ব, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য যুব সমাজ এই স্লোগানকে সামনে রেখে সিপাহীজলা জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে ভ্রাতৃত্ব, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য যুব সমাজ এই স্লোগানকে সামনে রেখে সিপাহীজলা জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে। সিপাহীজলা জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে যুব উৎসবের প্রতীক জ্বালিয়ে শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা হরেন্দ্র সরকার, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য কাকুলি দেব, বিশালগড় মহকুমার ক্রীড়া দপ্তরের অধিকর্তা ডক্টর ভারতী নিগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জেলা পরিষদের সহসভাপতি পিন্টু আইস। সিপাহীজলা জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত মহকুমা সুনামুরা জামপুইজলা এবং বিশালগড় থেকে 100 জন যুবক ও যুবতী 12টি আইটেমের অংশগ্রহণ করেন। যুব উৎসব আলোচনা করতে গিয়ে উদ্বোধক জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, যুব উৎসবের সঠিক ব্যক্তিত্বের পরিচয় দেয়, যেন যে কোনো ধরনের অশুভ শক্তিকে দমন করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যে প্রতিভা যুবক যুবতীর মধ্যে লুকিয়ে আছে তা বিকশিত করতে হবে। তার জন্য আমাদের সরকার যা করণীয় আমাদের সরকার করবে। 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে যুব উৎসবের আয়োজন। বিবেকানন্দের যে বাণীগুলি তা স্মরণ করতে হবে, তাহলে যুবক যুবতীরা সঠিক দিশায় পৌঁছাতে পারবেন। যুব উৎসবে কথক নৃত্য থেকে শুরু করে ভারতনাট্যম, ফ্লোক ডান্স থেকে বিভিন্ন সংস্কৃতিমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি জগতের সঙ্গে যারা জড়িয়ে আছে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখবেন। সিপাহীজলা জেলাভিত্তিক এই অনুষ্ঠানে 3টি মহকুমার থেকে শতাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কোভিড-19 জন্য হল ভর্তি করা যায়নি আগামী দিনে। যুব উৎসবকে কেন্দ্র করে যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হবে 19শে ডিসেম্বর থেকে আগরতলা টাউন হলে, তা চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তাদের সঠিক ব্যক্তিত্বের পরিচয় দেয়, তাহলে যে কোনো ধরনের
অশুভ শক্তিকে দমন করতে পারে। তাই আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং যে প্রতিভা তাদের মধ্যে লুকিয়ে আছে সেটাকে বিকশিত করতে হবে এবং তার জন্য আমাদের সরকার যা যা করণীয় সম্পূর্ণ আমাদের সরকার করবেন। আজ 2020 যে যুব উৎসব আমাদের মহাবীর পুরুষ স্বামী বিবেকানন্দ ওনার জন্মদিনকে উপলক্ষ করে এই উৎসব এবং ওনার যে বাণীগুলি সেই বাণীগুলি আমাদের সবাই রিপোর্ট খবর ত্রিপুরা। সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির কার্যালয়ে ডিওয়াইএফআই কৈলাসহর অঞ্চল কমিটির 25তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির কার্যালয়ে ডিওয়াইএফআই কৈলাসহর শহরাঞ্চল কমিটির 25তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের অঞ্চল সভাপতি রবীন্দ্র দত্ত চৌধুরী। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্যের কমিটির সম্পাদক নবারুণ দেব। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস, সভাপতি সুরমান আলী, বিধায়ক মোহাম্মদ আলী, যুবনেতা রূপমিয়া সহ আরও অনেকে। ডিওএফের 25তম কৈলাসহর অঞ্চল সম্মেলন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেন কমরেড রাজীব বাসপার ও কমরেড রবীন্দ্র দত্ত চৌধুরী। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নবারুণ দেব বলেন, 3 কিলোমিটারের মধ্যে এসএফআই ডিএফআই এর নেতারা প্রতিদিন রাত্রিবেলা আক্রান্ত হচ্ছেন, পরপর একটা বাড়ির শেষে আরেকটা বাড়িতে আক্রমণ করছেন। রাজ্যের মানুষ শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ আছেন, আমরা বলছি সেখানে সীমাবদ্ধ নয়, একমাত্র আমরা আক্রান্ত, ডিএফআই আক্রান্ত, এসএফআই আক্রান্ত, বামপন্থীরা আক্রান্ত হয়। আমাদের উপর আক্রমণটা বেশি, আমরা রক্তাক্ত বেশি হচ্ছে। কিন্তু দেখুন তো আমাদের যে সাংবাদিকরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, আমাদের যে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, আমাদের যে সংবাদপত্র যখন বিক্রি করতে যান সংবাদপত্র ছুঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছেন। এই গণতন্ত্র বিজেপির নেতৃত্বে স্থাপন হয়েছে। আমাদের যে ডাক্তার নার্সরা প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত হসপিটালে আক্রান্ত হচ্ছেন। আমাদের যে আইনজীবীরা আগরতলা রাজধানীর বুকে আদালতের ভিতর আইনজীবী আক্রান্ত হচ্ছেন। আমাদের রাজ্যের পুলিশ মন্ডল নেতার বাড়িতে সাব ইন্সপেক্টর বেলুনিয়া থানার টিএসআর রক্তাক্ত হচ্ছে। শুধুমাত্র আমরা আক্রান্ত হচ্ছি তা না, রাজ্যের সমস্ত অংশের মানুষ সমস্ত জায়গায় আক্রান্ত হচ্ছেন। বলে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতির বিরুদ্ধে আমরা যারা ডিএফআই করি আমাদের আরো নতুন নতুন বন্ধুদের কাছে আমাদের যেতে হবে, নতুন নতুন বন্ধু খুঁজে বের করতে হবে, তাদের কাছে আমাদের কথা বলতে হবে যে একটা আদর্শ যেখানে ভালোর জন্য মানুষের জন্য কিছু করার সুযোগ আছে, যেখানে মানুষের জন্য ভাবনার মানুষের জন্য কথা বলার সুযোগ আছে, এরকম একটা ভাবনাই আমরা ডিএফটা করছি। বন্ধু তুমি আসো, ডিএফ এর সঙ্গে আমাদের মিছিলে চলো। জনবিরোধী মানুষের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আক্রমণকারীরা যখন দাপিয়ে আমাদের রাজ্য, আমাদের গ্রাম, আমাদের শহর দাপিয়ে বেড়াচ্ছে। রিপোর্ট খবর ত্রিপুরা। বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর গ্রামের কৃষকরা। বন্য দাঁতল হাতির যন্ত্রণায় অতিষ্ঠ কৃষ্ণপুর গ্রামের লোকজনরা। দিনের বেলায় কৃষিজ কাজ করে আর রাতের বেলায় হাতির যন্ত্রণা থেকে রেহাই পেতে রাত জেগে পাহারা দিতে হয় গ্রামবাসীদের। আর বন দপ্তরের কর্মীরা এই সমস্যা নিরসন করে দিতে পারছে না গ্রামবাসীদের। ঘটনা কৃষ্ণপুর গ্রামের বালুছড়া এলাকায়। প্রতিদিন রাতের অন্ধকারে বন্য হাতির দল তাণ্ডব লীলা চালিয়ে কৃষকদের কৃষিজ ফসল ক্ষতিসাধন করে যাচ্ছে একাধারে। গত 3 থেকে 4 দিন ধরে বালুছড় মধ্যকৃষ্ণপুর বড়লুঙ্গা গ্রামে বন্য হাতির উন্মাদ তাণ্ডব চালাচ্ছে কৃষিজ ফসলে। আর বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের হাতে বাজি পটকা দিয়ে দায়িত্ব খালাস। বিশেষ করে ওই গ্রামগুলিতে বন্য হাতির দ্বারা শশা, আলু, ক্ষীরা ফসলের ক্ষতি সাধন করছে হাতির দল নিত্যদিন রাতে। গ্রামবাসীরা রাত জেগে সম্মিলিতভাবে পাহারা দিয়েও কোনো লাভ হচ্ছে না। এলাকার এক কৃষক ক্ষোভের সাথে জানান,
শশা ক্ষেত ভাঙছে বন্যাতে। এখন কি লাগাইছে জায়গা? এখনই তো সই লাগাইছি, মরিচ লাগাইছি, আলু লাগাইছি। এখনো ক্ষতি করছে? হুম, এখনো ক্ষতি করতেছে না? এখনো ক্ষতি করতেছে। এই বন দপ্তর থেকে কোনো সাহায্য টাহায্য পাওনি তোমরা? না, আমি তো ওই আগে শশা লাগাইছিলাম, যে 3 খান শশা লাগাইছিলাম, তো অনেক কাগজপত্র জমা দিয়েছিলাম ফরেস্ট অফিসে। তো ফরেস্ট অফিসে দিনে গেছি, পরে আমার ফরেস্ট অফিস থেকে কয়ে দিছে রেঞ্জার অফিসে দিতাম, রেঞ্জার অফিস থেকে ভাড়া ডিউ অফিসও, তারপরে ডিউ অফিস থেকে ভাড়াইছে এসডিএম থেকে কইছে তহসিলে দিতাম, তহসিলটা আবার ডিউ অফিসে দিতাম। তাই লেগে আমি ফরেস্টার এই দিন আমি কয়ে দিছি আমরা ওই ফরেস্ট আইতে রাইতে হলে তেনে কইছি আমরা যে কাগজ জমা দিছি যে এটা দিত না আগে, অনেক দেরি লাগে আইতে আইতে। তাই আমি কইছি যে ফরেস্টারের কোনো সাহায্য পাই না, যখন আর লাগতো না। এটা কি তোমরা রেজিস্ট্রি জায়গা নাকি বন দপ্তর? রেজিস্ট্রি জায়গা। দৌড়া না বেশি, আমরাই দূরাই। ফরেস্টারে ফোন করলে আইএম মানুষের পাবলিকও কাজে লাগে ফরেস্টার লাগে। তুই বকছ ইয়োটিও জানি বাজি টাজি ফরেস্টারে এমনি দে বাজি, মানে এবারে লাইটও আনে হেরা, যে লাইটটি আনে তো বেশিক্ষণ তাহে না লাইটটি, বর্তমান সময় দূরাই লই এবারে চার্জ যাবে। তার আমরা সবাই লাইট উঠলে গ্রামের মানুষ লয়ে এসে দূরাই পেলাম। তোমার কি কি ক্ষতি করছে? আমার তো ওই তো সেদিন পরশুদিন জারিও আছে, লাউ ক্ষেত ভাঙছে, তারপরে এটা কিনে ক্ষেত ভাঙছে, এবারে ওষুধের দাম আসলো, সার আসছিল, কোনো পোলট্রির বস্তা আসছিল, পোলট্রির বস্তা সারা ক্ষেতে সরাইছে। তুই এবারে আগে একটা উষ্ণ ছিল, জল লাগাইছিলাম, জল লাগাইছে শিলুটার ভেঙে গেছে। রিপোর্ট খবর ত্রিপুরা। ঠান্ডা আর কুয়াশার মৌসুমে কাঠালিয়া ব্লক এলাকায় পান চাষিদের মধ্যে চলছে হাহাকার। পৌষের মাত্রাতিরিক্ত ঠান্ডা আর কুয়াশায় কাঠালিয়া ব্লক এলাকায় পান চাষিদের মধ্যে চলছে হাহাকার। কিভাবে সংসার চালাবে ভেবে কুল পাচ্ছে না সিংহভাগ পান চাষিরা। পানের বরজগুলিতে গেলে দেখা যায় হলদে রং হয়ে পান পাতা ঝরে একাকার হয়ে পড়ে রয়েছে। বরজ খেতে যা এসব পান খাওয়া অযোগ্য। বাজারে এসব পানের মোটেই চাহিদা নেই। পান চাষি মানিক রায়, রঞ্জিত দে, সুদেব দে, দুলাল রায় এক বাক্যে বলেছেন যে মরশুমের শেষ বর্ষার প্রথমত একটা কারণ, অপরদিকে বরজ ক্ষেতের ভিজা মাটি, অন্যদিকে শীতের ছাপটা এবং মাঝে মাঝে ঘন কুয়াশায় বেশিরভাগ পান হলদে রং হয়ে পাশাপাশি কালো দাগ পড়ে বিশ্রী ভাব ধরে লতা থেকে পান ঝরে যাচ্ছে। এমনকি পানের লতা ও মরে যাচ্ছে অধিকাংশ বরজের। চাষিদের অভিযোগ, এবারের অবস্থা খুবই মারাত্মক। পান বাজারের অন্য বছরগুলিতে শীতের মৌসুমে এমনটা থাকলেও সংখ্যাটা কম ছিল, কিন্তু এবার যেন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। ভালো পানের বাজার এখন 20 2000 টাকা, কিন্তু ঝরা পানের চাহিদা মোটেই নেই। বিক্রি করা যাচ্ছে না। 3 থেকে 400 টাকা বিক্রি করা প্রতি কুড়ি কষ্ট করা হয়। এতে ব্লক এলাকায় 3 শতাধিক পান চাষিরা অসহায়। কাঠালিয়া 7 সকালে পান বাজারের সংবাদ কর্মীরা দেখা পেয়ে ক্ষতিগ্রস্ত পান চাষিদের তাদের বর্তমান অবস্থার কথা বলে জানান, আমার নাম আলী আহমদ। আমরা কি করি বাসার কোনো রাস্তা নেই। এই বর্ষাতে শীতের সময় অফার করে গেছে, কৃষক কি করি বাঁচবে? এখন কি করবেন? কি করবো যদি ঠাকুর সরকার সাহায্য না করে? আমরা কি সব ভাগ্যে গেছে, সব ভালো গেছে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পার্টির মধ্যে মারপিট রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা কলমঝাড় থানাধীন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতে।